বন্ধুরা, এই দৈনন্দিন জীবনে মানুষের সাথে যত বেশি কথা বলবেন তত বেশি সমস্যায় পড়বেন। তাই যারা সবসময় বেশি কথা বলেন, এই গল্পটি শুধুমাত্র তাদের জন্য। তাই গৌতম বুদ্ধের এই গল্পটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গৌতম বুদ্ধের আশ্রমে একটি শিষ্য ছিল। সে সবসময় অনেক বেশি কথা বলত। সারাদিন কেবলমাত্র অন্যের সম্পর্ক নিয়ে কথা বলতে ব্যস্ত থাকত। আর যখনই সে কোনো গ্রামে ভিক্ষা করতে যেত, তখন সেই গ্রামের প্রত্যেকটি বাড়ি থেকেই সে নতুন নতুন কথা শুনে আসত। আর আশ্রমে ফিরে এসে সে অন্য শিষ্যগুলো সেই গল্প শোনাত। ওই শিষ্যটি সবসময়ই নিজেই নিজের প্রশংসা করত, আর একজনের সম্পর্কে অন্যজনের সামনে খারাপ কথা বলতো, আর সবার কাছে সে ভালো হওয়ার চেষ্টা করত। এছাড়াও সে তার গুরুদেবের সামনে নিজেকে সবার থেকে বুদ্ধিমান এবং নিজেকে সব থেকে ভালো শিষ্য প্রমাণ করার চেষ্টা করত। ওই শিষ্যটি নিজেকে সবার থেকে আলাদা এবং সবার থেকে শ্রেষ্ঠ মনে করত। এর কারণ হলো, ওই শিষ্যটি বলতো, আমি অনেক ধনী পরিবারের ছেলে। যদি আমি চাইতাম তাহলে আমি একটি আরামের জীবন বেছে নিতে পারতাম, কিন্তু আমি সেই সব কিছু ছেড়ে এই আশ্রমে চলে এসেছি, কারণ আমি সত্যিটা জানতে চাই, নিজেকে জানতে চাই, এই জীবনকে জানতে চাই। আর এই কারণে আমার ত্যাগটা তোমাদের থেকে অনেক বেশি। এরপর একদিন গৌতম বুদ্ধ ওই সমস্ত শিষ্যকে ডেকে বললেন, তোমাদের সবাইকে আগামী 1 মাসের জন্য যে কোনো একটি প্রতিজ্ঞা নিতে হবে। এর ফলে তোমাদের সংকল্প নেওয়ার যে ক্ষমতা, সেটা মজবুত হবে, আর তোমাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। তাই তোমরা সবাই নিজের ক্ষমতা অনুযায়ী একটি করে সংকল্প নিতে পারো। আর এই 1 মাসের মধ্যে যারা তাদের সংকল্প ভেঙে ফেলবে, তারা আবার আগের মতো জীবনযাপন করা শুরু করবে। গৌতম বুদ্ধের কথা মতো প্রতিটা শিষ্য তারা তাদের ক্ষমতা অনুযায়ী ছোট বড় সংকল্প নিয়ে নেয়। আর সবাই তাদের সংকল্পের কথা গৌতম বুদ্ধকে বলে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই শিষ্যটি যেহেতু নিজেকে সবার থেকে আলাদা এবং অনেক বড় দেখাতে চাইতো, এই কারণে সে সবার শেষে গৌতম বুদ্ধের কাছে যায় আর বলে, আমি কোনো ছোট সংকল্প নিতে চাই না, বরং আমি একটি বড় এবং মহান সংকল্প নিতে চাই। তাই আপনি আমাকে বলুন, আমাকে কি সংকল্প নিতে হবে। এরপরে গৌতম বুদ্ধ শিষ্যের এই কথা শুনে একটু হাসলেন আর বললেন, তুমি কি আমার দ্বারা বলা সংকল্পকে পালন করতে পারবে? মনে হয় না তুমি সেটা করতে পারবে। আর এই কারণেই তুমি নিজেই তোমার জন্য একটি সংকল্প খুঁজে বার করো। তখন শিষ্যটি বলে যে, না গুরুদেব, আপনি যা সংকল্প আমাকে দেবেন আমি অবশ্যই সেটাকে পূর্ণ করে দেখাবো। আপনি কেবলমাত্র আমাকে শুধু বলুন আমাকে কি করতে হবে। এরপরে গৌতম বুদ্ধ বলে, ঠিক আছে, তাহলে তুমি আগামী 1 মাস পর্যন্ত চুপ থাকবে, মুখ থেকে একটি শব্দও বার করবে না। এটাই হলো তোমার সংকল্প। এরপরে শিষ্যটি বলে যে, গুরুদেব, এটা তো খুবই সহজ একটি কাজ। 1 মাস পর্যন্ত আমাকে কেবল চুপ থাকতে হবে। আপনি আমাকে একটি বড় কোনো সংকল্প দিন, যা আমার যোগ্যতার তুল্য হবে, যা পূর্ণ করতে আমার কষ্ট হবে। এরপর গৌতম বুদ্ধ বলে, আগে তুমি এই সংকল্পটাকে পূর্ণ করে দেখাও। এরপর শিষ্যটি গৌতম বুদ্ধের কথা মেনে নেয়। তখন থেকেই শিষ্যটি চুপ হয়ে যায়। এরপর সে সেখান থেকে চলে আসে। প্রথম দিন শিষ্যটির কাছে চুপ থাকা অনেক সহজ মনে হচ্ছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকে তার মনের মধ্যে কথা না বলার কারণে বোঝা বেড়েই যাচ্ছিল। তৃতীয় দিন তার মন খারাপ হওয়া শুরু হয়, আর চতুর্থ দিন তার মনের মধ্যে আলাদা রকম অনুভূতি হচ্ছিল, কারণ তার চারপাশে সমস্ত শিষ্যগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল, আর সেও তার নিজের সম্পর্কে তাদের সামনে কথা বলতে চাইছিল। তাদের সবার মুখের কথা বন্ধ করে দিতে চাইছিল, কিন্তু সে যেহেতু সংকল্প নিয়েছে তাই সে কথা বলতে পারছিল না। এভাবেই আরও কিছুদিন পার হয়ে যায়, আর এই শিষ্যটি অসুস্থ হয়ে পড়ে। তার মাথার যন্ত্রণা ফেটে যাচ্ছিল, তার খাবার খেতে ইচ্ছা করছিল না, সে কেবলমাত্র কথা বলতেই চাইছিল। এরপরে শিশুটি গৌতম বুদ্ধের কাছে যায়, আর বুদ্ধের সামনে বসে একটি কাগজে লিখে গৌতম বুদ্ধকে বলে, গুরুদেব, আমি কথা বলতে চাই, আমি কথা না বলে থাকতে পারছি না। আমি কি আমার এই সংকল্পটা ভেঙে ফেলতে পারি? এটা শোনার পর গৌতম বুদ্ধ একটু হাসলেন আর বললেন, সংকল্প তো ভেঙে ফেলার জন্যই হয়, কিন্তু যে তার সংকল্প পূর্ণ করে নিতে পারে
সেই তার নিজের ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। আর যে নিজের ক্ষমতাকে একবার বৃদ্ধি করে নেয়, সেই আসল জ্ঞান অর্জন করতে পারে। সংকল্প নেওয়াটা তোমার হাতে ছিল, আর এটাকে ভেঙে ফেলাটাও তোমার হাতেই আছে। অনেক শিষ্য তো তাদের সংকল্পকে ভেঙে ফেলে পুরনো জীবনে ফিরে এসেছে। আর তুমিও তোমার সংকল্প পালন না করতে পারলে তুমিও তোমার সংকল্প ভেঙে ফেলতে পারো আর আগের মতো জীবনযাপন করতে পারো। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি আজ তুমি তোমার এই ছোট্ট একটি সংকল্প পূর্ণ করতে না পারো, তাহলে তুমি তোমার বাকি জীবনটাকে কিভাবে সামলাবে? এই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। গৌতম বুদ্ধের এই কথাটা শুনে শিষ্যটির মনে একটু আঘাত লাগে। তাই সে কোনো কথা না বলেই গৌতম বুদ্ধের কাছ থেকে চলে যায় আর নিজেকে একটি ঘরের মধ্যে বন্ধ করে নেয়। এরপর থেকে ওই ছেলেটি খুবই প্রয়োজন না হলে ঘরের বাইরে বার হতো না। সারাক্ষণ সে ঘরের মধ্যে বসে থাকত। আর এভাবে 15 দিন পার হয়ে যায়। আশ্রমে প্রায় সমস্ত শিষ্যই তারা তাদের সংকল্প ভেঙে ফেলেছে, কিন্তু ওই শিষ্যটা সে তার সংকল্প এখনো ভাঙেনি। আশ্রমের সমস্ত শিষ্যগুলো এটা দেখে অবাক হয়ে যায় যে এত বেশি কথা বলতো, সে কিভাবে এতগুলো দিন চুপ থাকতে পারে। আজ 15 দিন পার হয়ে গেছে, কিন্তু তারপরেও ওই শিশুটি একটাও কথা বলেনি। এরপরে ওই শিশুটি পুনরায় তার গুরুদেবের কাছে যায় আর একটি কাগজে লিখে গৌতম বুদ্ধকে বলে, আমি বাইরে থেকে তো চুপচাপ আছি, কিন্তু আমার ভেতরে অনেক বেশি আওয়াজ হচ্ছে। আমি আমার নিজের মনের ভিতরে অনেক বেশি কথা বলছি। আমার মনে হাজার রকমের প্রশ্ন আসছে। আমার সন্দেহ হচ্ছে আমার সংকল্প কি এখনো সঠিকভাবে চলছে। তখন গৌতম বুদ্ধ বললেন, তোমার সংকল্প এখনো পর্যন্ত ঠিক আছে। অন্য মানুষের কথা যতক্ষণ পর্যন্ত তুমি শুনবে, ততক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে এই কথাগুলো চলতেই থাকবে। তুমি যতই বাইরে থেকে চুপ থাকো না কেন, তুমি মনের ভিতর কেবল কথাই বলতে থাকবে। তোমাকে এই আওয়াজগুলো থেকে দূরে যেতে হবে। এরপর শিশুটি বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে চলে যায় আর সকাল আবার সঙ্গে সঙ্গে নিজের ঘর ছেড়ে জঙ্গলের মধ্যে চলে যায়। এরপরে আরও 15 দিন পার হয়ে যায়। সংকল্পে 30 দিন পূর্ণ হয়ে যায়, কিন্তু ওই শিশুটি এখনো ফিরে আসেনি। আশ্রমের সমস্ত শিষ্যগুলো ভয় পাচ্ছিল যে জঙ্গলে কোনো হিংস্র প্রাণী হয়তো তাকে খেয়ে নিয়েছে। আশ্রমের শিষ্যগুলো শিশুটিকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু কেউ তাকে কোথাও খুঁজে পায়নি। আর আশ্রমের বাকি সমস্ত শিষ্যগুলো এটাই মেনে নিয়েছিল যে তাকে কোনো হিংস্র প্রাণীতে খেয়ে নিয়েছে। কিন্তু গৌতম বুদ্ধের এমনটা মনে হতো না। এরপরে আশ্রমে একটি শিষ্য একদিন গৌতম বুদ্ধের কাছে আসে আর বলে, হে গুরুদেব, ওই শিষ্যটির সঙ্গে কি হতে পারে? তাকে কি কোনো হিংস্র প্রাণীতে খেয়ে নিয়েছে? তখন গৌতম বুদ্ধ বলে, হতে পারে তাকে কোনো প্রাণীতে শিকার করে নিয়েছে, কিন্তু তার এই আশ্রমে ফিরে না আসার আরেকটি কারণও থাকতে পারে। আর সেটা হলো, সে সেটা খুঁজে পেয়ে গেছে যার জন্য সে গিয়েছিল। শিষ্যটি গুরুদেবকে জিজ্ঞাসা করে, গুরুদেব, অতিরিক্ত কথা বলা কি সত্যিই খুব খারাপ? তখন গৌতম বুদ্ধ বলেন, জীবনে অনেকগুলো দুঃখের মধ্যে একটি দুঃখ হলো এটা, যে মানুষ কখনোই চুপ থাকতে পারে না, সবসময় কিছু না কিছু বলতেই থাকে। কেবলমাত্র আমাদের কথা বলার কারণেই আমাদের জীবনে অর্ধেকেরও বেশি কষ্ট তৈরি হয়। আমাদের পরিবারের বেশিরভাগ ঝগড়ার কারণ হলো অতিরিক্ত কথা বলা। আমাদের মধ্যে কেউ চুপ থাকতে চায় না, সবাই কেবল সামনের জনকে শোনাতে চায়। যা কিছুই আমাদের মনের মধ্যে আছে, সেই সব কিছু আমরা সামনের জনকে বলে প্রমাণ করতে চাই যে, দেখো, তুমি ভুল আর আমি ঠিক। আর সামনের মানুষটিও ঠিক এটাই করার চেষ্টা করে। আর এইভাবেই সবাই একে অপরের দোষ দিতে থাকে। আর এইভাবেই শোনানো এবং শোনার কাজটা সারা জীবন চলতে থাকে। আর এর মাঝে আমরা আমাদের মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিই। কিন্তু এখন প্রশ্ন হলো, এত কিছু করার পরে আমরা কি পাই? কোনো কিছুই পাই না। এরপরে ওই শিষ্য জিজ্ঞাসা করে, তাহলে এর সমাধান কি গুরুদেব? এরপরে গৌতম বুদ্ধ বলে, সম্পূর্ণ সজাগ হয়ে নিজের চিন্তাগুলোর খেয়াল রাখতে হবে। আর এটাই হলো একমাত্র উপায় সমস্ত সমস্যার সমাধানে। এদিকে 3 মাস পার হয়ে গেছে। ওই শিশুটি আশ্রম ছেড়ে চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তার কোনো খবর পায়নি। এতদিনে আশ্রমের সবাই তার ফিরে আসার অপেক্ষা করা ছেড়ে দিয়েছে, কিন্তু হঠাৎ করে একদিন ওই শিষ্যটি আবার আশ্রমে ফিরে আসে। তাকে দেখার পর বাকি সমস্ত শিষ্যগুলো অবাক হয়ে যায়, আর এর সাথে সাথে তারা অনেক খুশিও হয়। কিন্তু এখন ওই শিষ্যটি সে আগের মতো আর নেই। তার মধ্যে অনেক বড় পরিবর্তন চলে এসেছে। শিষ্যটিকে দেখার পরে আশ্রমের সবাই তাকে ঘিরে ধরে আর তার সঙ্গে কথা বলা শুরু করে। আর ওই শিষ্যটিও বাকি শিষ্যদের সঙ্গে কথা বলা শুরু করে। কিন্তু এখন আর সে আগের মতো অত ব্যস্ত হয়ে কথা বলে না। এখন সে প্রতিটা কথা অনেক শান্তভাবে বলা শিখে গেছে। এরপরে শিষ্যটি তার গুরুদেবের কাছে চলে যায় আর বুদ্ধকে প্রণাম করে বলে, গুরুদেব, আমি কি এখনো পর্যন্ত চুপ আছি? এখনো কি আমার এই সংকল্পটা চলছে?
এরপরে গৌতম বুদ্ধ কিছুক্ষণ ওই শিষ্যের চোখের দিকে তাকায় আর বলে যে হ্যাঁ, তুমি এখনো পর্যন্ত সংকল্পের মধ্যেই আছো, এখনো পর্যন্ত তুমি চুপই আছো, এখনো পর্যন্ত তোমার সংকল্পই চলছে। এরপর শিষ্য বলে, গুরুদেব, যখন আমি আশ্রম থেকে চলে গেছিলাম তখন আমি মুখে তো চুপ ছিলাম, কিন্তু আমার মনের মধ্যে কথা চলছিল, আর সেই কথাকে আমি কোনোভাবেই বন্ধ করতে পারছিলাম না। আর এই কারণে আমি জঙ্গলের মাঝে চলে যাই। আর আমার মনে হয় জঙ্গলের মাঝে গিয়ে আমি শান্তি পাবো, আর আমার এই মনের কথা বলাটা কম হয়ে যাবে। কিন্তু আমি যত বেশি একা থাকা শুরু করি, আমার মনের ভিতর কথা তত বেশি বাড়তে থাকে। আর তখন আমি বুঝতে পারি যে আমি কত ভুল করেছিলাম, যখন আমি আমার পরিবারের লোকজনকে এবং আমার সঙ্গে অন্য শিষ্যদেরকে খারাপ কথা বলতাম। তখন আমার মনে হতো যে আমি সব কিছুই ঠিক বলছি, কিন্তু ওই দিন আমি প্রথমে এটা অনুভব করি যে আমি অনেক খারাপ কথা বলতাম। আর অনেকদিন পর্যন্ত আফসোস আমার মনের ভেতরে ছিল, কিন্তু ধীরে ধীরে একদিন আমার মনের ভেতরে ওই সমস্ত আওয়াজগুলো বন্ধ হয়ে যায়, আর আমি আমার ভেতর থেকে চুপ হয়ে যাই। আর ওই ঘন জঙ্গলের মধ্যে আমার সঙ্গে কথা বলার মতো কেউ ছিল না, আমার ভেতরেও কেউ কোনো কথা বলছিল না। আর ওই দিন আমি প্রথম চুপ থাকার অর্থটা বুঝতে পেরেছিলাম। আমার চারপাশে অনেক শান্ত ছিল, আর আমি প্রথমবার প্রকৃতির সমস্ত রকমের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি আমার চারপাশে এত শান্ত আমি আগে কখনোই অনুভব করিনি। কিন্তু গুরুদেব, এখন আমি আপনার সঙ্গে কথা বলছি, কিছুক্ষণ আগে আমি অন্য শিষ্যদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু তারপরেও আমার ভেতরে কোনো রকমের কথা চলছিল না। এছাড়াও যখন আমি ভিড়ের মধ্যে থাকি তখন আমি মনের ভেতর থেকে শান্ত থাকি। এরপরে গৌতম বুদ্ধ বললেন, যতক্ষণ পর্যন্ত আমরা বাইরের অতিরিক্ত কথা বলবো ততক্ষণ আমরা ভেতরে অশান্তই থাকবো। আর যেদিন আমরা ভেতর থেকে শান্ত হয়ে যাব, তখন আমরা বাইরে যা কিছুই বলি না কেন, আমরা ভেতর থেকে শান্তই থাকবো। এই পৃথিবীতে যত বেশি সমস্যা আছে তার বেশিরভাগ কেবলমাত্র আমাদের কথা বলার কারণেই সৃষ্টি হয়, কারণ আমরা চুপচাপ থাকতে চাই না। যতটা প্রয়োজন আমরা তার থেকে অনেক বেশি কথা বলি। আমরা সামনের জনের কথা শুনতেই চাই না, বরং সামনের জনের কথা বলাই বন্ধ করে দিতে চাই। তাদের আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে আমি কি। তাই আমাদের কেবলমাত্র ততটুকুই কথা বলা উচিত যতটুকু বলা প্রয়োজন, কারণ অতিরিক্ত কথা বলা মানেই নিজের জীবনে কেবলমাত্র সমস্যাই তৈরি করা। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর যেটুকুই শিখেছেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।